ভোক্তা অধিদপ্তরে এখন বেশি অভিযোগ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে, ব্যবসা তদারকিতে কর্তৃপক্ষের চেয়ে হাইকোর্টে রিট। পর্যায়ক্রমে 7 দিন করে সাভারে বন্ধ থাকবে বিভিন্ন ট্যানারি, বর্জ্য শোধনাগার সংস্কারে এই সিদ্ধান্ত। নিজস্ব লোকবলে অনলাইনে আয়কর রিটার্ন জমার ব্যবস্থা করছে রাজস্ব বোর্ড, পরীক্ষামূলক চালু এ মাসেই। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ। গেল 2 মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগের চেয়ে 8,000 বেশি অভিযোগ পড়েছে। সংস্থার মহাপরিচালক বাবুল কুমার সাহা জানান, অভিযোগগুলো ই-ভ্যালি, ই-অরেঞ্জ, দারাজ সহ 19টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দেশে করোনা সংক্রমণের পর থেকে অনলাইন কেনাকাটায় বাড়ে নির্ভরশীলতা। এ সময় সবজি, ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি হয় অনলাইনে। এতে ক্রেতাদের চাহিদার পাশাপাশি বাড়তে থাকে প্রতারণাও। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অনেক ক্রেতাই অভিযোগ জানাতে আসেন। সম্প্রতি বেশিরভাগ অভিযোগই আসছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এদের মধ্যে ই-ভ্যালি ও ই-অরেঞ্জ ছাড়াও দারাজ, কিউকম, আলিশা মার্ট ও ধামাকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। অলমোস্ট আজকে 13 দিন, সেখানে লিস্টেও নাম এসছে, কিন্তু তারা আমাদের টাকা দিচ্ছে না। এটা কিউকম দিচ্ছে না। ব্যাংকের লোন দিতে হয়। আসলে আমাদের জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছে। আশা করি সরকারের পক্ষ থেকে খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকারের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, 30 জুন পর্যন্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল 13,317টি, আর জুলাই ও আগস্ট মাসে এটি বেড়ে দাঁড়ায় 21,027টিতে। অনেক ই কমার্স প্রতিষ্ঠান আছে, আমারও যদিও এখানে মাত্র 19টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে। 1 নম্বর হলো ই-ভ্যালি, 2 নম্বর হলো ই-অরেঞ্জ, এইগুলো দেখলেই তো হয়। দারাজ 3 নম্বরে। এদিকে এই খাত সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে অনলাইন কেনাকাটা নিয়ে ক্রেতাদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। গত 4 জুলাই একটি পরিচালনা নির্দেশিকা পাবলিশ করা হয়েছে, গ্যাজেটেড করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এবং আমি বিশ্বাস করি যে এটি যদি প্রতিপালন ঠিকমতো করা যায় তাহলে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম কিন্তু চালানো বেশ কঠিন হবে। বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অভিযোগের মধ্যে 12,490টি অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ই-কমার্স ব্যবসায় তদারকি করতে ই-কমার্স রেগুলেটরি অথরিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সোমবার সকালে এই রিট করেন। রিটে বাণিজ্য সচিব, অর্থ সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ইক্যাপ সহ 6 ব্যক্তি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। রিটের শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সম্প্রতি দেশের বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছেন গ্রাহকরা। তাদের কেউ কেউ অর্থ আত্মসাতেরও মামলা করেছেন। ই-কমার্স খাত নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ই-ক্যাবের সহ সভাপতি শাহাবুদ্দিন শিপন। শাহাবুদ্দিন শিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ই-কমার্স খাতের প্রতি গ্রাহকদের একটা অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা তৈরি হওয়ার কারণ কি এবং এই আস্থা ফেরাতে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে হলো আমাদের যে এসওপিটা আছে সেটা বিভিন্ন কোম্পানিরা যাতে বাধ্যতামূলকভাবে ফলো করে, এটার জন্য আমরা একটা টিম তৈরি করে দিয়েছি। তারা প্রত্যেকটা আমাদের মেম্বার কোম্পানিগুলোকে সেই কমপ্লায়েন্স মেনটেন করছে কিনা সেটা দেখছি, যাতে এই কোম্পানিগুলোর মাধ্যমে কোনোভাবে ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয়। আর দ্বিতীয়ত, আমরা আপনাদের সকলের সহযোগিতা চাইব, মেসেজ দেওয়া যায় কেনাকাটা করে তারা যাতে দেখে শুনে কেনাকাটা
পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে লিখে প্রোগ্রামের মাধ্যমে যদি আমাদের বক্তাদেরকে সচেতন করা যায়, তাহলে এই ধরনের জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আর ইন্ডাস্ট্রি টোটাল শাহাব, আরেকটি বিষয় জানতে চাইবো, এত অভিযোগের পর এখনো কেন বন্ধ করা যাচ্ছে না প্রতারণা? তার মানে কি যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলোতে সমস্যা রয়েছে? নেটওয়ার্কের কারণে আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না। বেসিক্যালি যে কোম্পানিগুলোর বিষয়ে অভিযোগ আছে সেগুলো সরকারি সংস্থাগুলো যদি ভালোভাবে মনিটরিং করে সে তখন এগুলা বন্ধ করা বা পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আপনারা জানেন রিসেন্টলি কয়েকটা কোম্পানির এগেনস্টে আমাদের অ্যাসোসিয়েশন থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, পাশাপাশি সরকারি সংস্থাও কাজ করছে। তো খুব স্বল্প সময়ের ভিতর আমরা দেখতে পাবো যে এই জায়গা থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। যারা কমপ্লায়েন্স মেনটেন করে ব্যবসা পরিচালনা করবে না, তারা হয়তো তাদের বিজনেস মডেল চেঞ্জ করতে হবে, অথবা তাদেরকে বাধ্যতামূলকভাবে এই কমপ্লায়েন্সের আওতায় আসতে হবে। আদারওয়াইজ কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাসোসিয়েশন সর্বাঙ্গীনভাবে কাজ করে যাচ্ছে। ই কমার্স খাতে অথরিটি গঠনের কথা বলছে হাইকোর্ট। আপনারা কি মনে করেন প্রতারণা ঠেকাতে এটা কতটা জরুরি? আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য কথা পরিষ্কার শুনতে পাই না। শাহাবুদ্দিন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি সংরক্ষণের জন্য 22 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে 7 দিন বন্ধ রাখা হবে ট্যানারিগুলো। রোববার শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে সিইটিপির টেকসই সমাধানের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় 2017 সালে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে সরিয়ে আনা হয়। এরপরও চামড়া শিল্প ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন আসেনি। এত বছর পরও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। রোববার সিইটিপির সক্ষমতা নিয়ে এক বৈঠকে বসে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিসিক ও খাত সংশ্লিষ্টরা। এতে সিদ্ধান্ত হয় সিইটিপির মডিউলগুলো পরিষ্কারের জন্য পর্যায়ক্রমে 7 দিন করে ট্যানারিগুলো বন্ধ রাখা হবে। 4টা মডিউলের ভিতরে এই মডিউলগুলো দীর্ঘদিন যাবত অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। চায়নার ঠিকাদার প্রতিষ্ঠান এগুলো পরিষ্কার করে নাই। বর্তমানে এগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে এটা সিইটিপির ট্রিটমেন্ট সক্ষমতা আরো অনেকটা বৃদ্ধি পাবে। চামড়া খাতে প্রবৃদ্ধি বাড়াতে ও রপ্তানি বাণিজ্যে ভালো অবস্থান করতে সিইটিপির সক্ষমতা জোরদারের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এর অব্যবস্থাপনা রোধে সতর্ক থাকার আহ্বান তাদের। সিদ্ধান্ত হয়েছে 7 দিন ট্যানারি বন্ধ থাকবে এবং তাতে আমাদের সিইটিপির কর্মদক্ষতা বাড়বে এবং পরবর্তীতে আমাদের ফিউচারে সিইটিপি নিয়ে কি করা যায় সেখান থেকে আমরা গাইডলাইন পাবো এবং আশা করছি এটা 7 দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। সিইটিপির বিভিন্ন অংশে কাজ শেষ হওয়ার আগে 130টি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন শুরু করে। ফলে হাজারীবাগে বর্জ্য ও দূষিত তরল মিশত বুড়িগঙ্গা নদীর পানিতে। এখন তা সাভারের ধলেশ্বরী নদীতে মিশছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নিজস্ব লোকবল দিয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমার ব্যবস্থা করছে সংস্থাটি। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এ মাসে। কর্মকর্তারা জানান কম আয়ের করদাতারা অনলাইনে মাত্র 3 মিনিটেই রিটার্ন জমা দিতে পারবেন। থাকবে না কোনো ডকুমেন্ট স্ক্যান বা আপলোডের ঝামেলাও। আয়ের বিপরীতে কর নির্ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবেই। আয়কর রিটার্ন জমায় ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা আনতে 2011 সালে প্রকল্প নেয় এনবিআর। এর আওতায় 2017 সাল থেকে পরীক্ষামূলকভাবে অনলাইনে রিটার্ন জমা নেওয়া শুরু হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কাজ শেষ না করেই চলে যায় ভিয়েতনামের ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে অকার্যকর হয়ে যায় এই ব্যবস্থা। কঠোর সমালোচনার মুখে পড়ে এনবিআর। এরপর নিজেদের লোকবল দিয়েই অনলাইন সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়। কর্মকর্তারা জানান সফটওয়্যার তৈরি হয়েছে, 2 ধাপে এটা চালু হচ্ছে। যাদের করযোগ্য আয় নেই কিন্তু টিআইএন আছে এবং যারা ন্যূনতম কর দেন তারা শিগগিরই
অনলাইনে রিটার্ন দিতে পারবেন। আর যাদের উচ্ছে বা অগ্রিম কর আছে তারা অক্টোবর থেকে অনলাইন সুবিধা পাবেন। এছাড়া করের টাকাও অনলাইনে জমা নেওয়ার প্রক্রিয়া এগিয়েছে। এরই মধ্যে সরকারি ব্যাংকগুলোকে যুক্ত করা হয়েছে। অনলাইনে হলে বাসায় বসে থেকে করদাতারা তাদের রিটার্নটা সাবমিট করতে পারবেন। আরেকটা বড় সুবিধা হবে, অনেক সময় চাকরির স্থল পরিবর্তনের কারণে করদাতারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হন, তখন আবার কোন জায়গায় রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য এটা একটা ঝামেলাপূর্ণ হয়ে যায়। এই ক্ষেত্রে যদি অনলাইন হয়ে যায় তাহলে উনিও কিন্তু যে কোনো জায়গায় বসে থেকে রিটার্নটা সাবমিট করতে পারছে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে ইউজার নেম ও আইডি নিতে হবে। এরপর সেই ইউজার নেম ও আইডি দিয়ে লগ ইন করে রিটার্ন সম্পন্ন করে জমা দিতে হবে। একজন করদাতার থাকবে একটি মাত্র আইডি। এতে বিপাকে পড়বেন কর আইনজীবীরা, কারণ এক আইডি দিয়ে একাধিক রিটার্ন জমা দেওয়া যাবে না। আমাদের যদি প্রত্যেকটা আইনজীবীর রিটার্ন 200 ফাইল আমরা করি, ট্যাক্সের ফাইল অ্যাভারেজে, সেক্ষেত্রে এদের প্রত্যেকের রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদের অবশ্যই একটা এজেন্ট কোড দেওয়া উচিত, যার মাধ্যমে আমরা এই সার্ভিসটা দিতে পারি। আইনের দ্বারা যে অধিকার প্রতিষ্ঠিত, আমাদের যে সেবাদানের অধিকার আমরা পেয়েছি, সেইটা এনবিআর কোনোভাবেই রহিত করতে পারে না। নতুন এই সিস্টেমে কোনো ডকুমেন্ট আপলোডের ব্যবস্থা থাকবে না। সম্পদ, ব্যাংক বা অন্য দলিলপত্রে শুধু ডিজিটাল নম্বর সংযুক্ত করতে হবে। প্রয়োজনে এনবিআর কর্মকর্তারা ওই নম্বর সংশ্লিষ্ট সংস্থা থেকে যাচাই করবেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে, তাই এ দেশে বিনিয়োগে আগ্রহ জানিয়েছে সৌদি আরব। সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সোমবার এক বৈঠকে একথা জানান সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি। বৈঠকে সালমান এফ রহমান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেন। এ প্রস্তাবকে স্বাগত জানান সৌদি বিনিয়োগ মন্ত্রী। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবস্থার বিনিয়োগের সুযোগ তৈরিতে খসড়া সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার অনুরোধ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সালমান এফ রহমান বলেন, সমঝোতা স্মারক সই হলে বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সুযোগ বাড়বে। এছাড়া রিয়াদ চেম্বার অব কমার্সের সাথেও বৈঠক করেন সালমান এফ রহমান। বর্তমানে সৌদি আরবের সাথে বাংলাদেশের $1.3 বিলিয়ন বাণিজ্য আছে উল্লেখ করে তা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। গার্মেন্টস পণ্য চুরি চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় 2টি কাভার্ড ভ্যান ও চোরাই মালামাল জব্দ করে ডিবি। গত 15 সেপ্টেম্বর 17,152 পিস পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে যায় নেটওয়ার্ক ক্লথিং লিমিটেড গার্মেন্টসের কাভার্ড ভ্যান। তবে শিপমেন্টের সময় 5,000 পিস পণ্য কম থাকায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরির মামলা করে প্রতিষ্ঠানটি। ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা থেকে রপ্তানি পণ্য চুরির সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় চোরাই গার্মেন্টস পণ্য ও কাভার্ড ভ্যান। তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মাইনুদ্দিন সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। বিদেশি যে ছোট ছোট ক্রেতা তাদের নিকট বিক্রি করে দেয় এই বিষয়গুলি, আরও বাংলাদেশের মার্কেটও তারা এটার সাপ্লাই দেয়। তো কারা এটার হোতা আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের স্বার্থে এখন বলবো না। যারাই এই অপরাধ চক্র বা চোরাই মাল কেনার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনব। গার্মেন্টস পণ্য পরিবহনে যুক্ত কাভার্ড ভ্যান এজেন্সি, ড্রাইভার ও শ্রমিকদের যোগসাজশে চক্রটি দীর্ঘদিন ধরে চুরির কাজ করে আসছিল। এ পর্যন্ত তারা কয়েক হাজার কোটি টাকার পণ্য চুরি করেছে বলছে ডিবি। আমরা সামনের দিনগুলিতে সমস্ত রোডের সেফটি সিকিউরিটি আরও বৃদ্ধি পাবে, যেহেতু আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি। রোডের সিকিউরিটি সিস্টেম বৃদ্ধি পাবে, সিসি ক্যামেরা লাগানো হবে বা এই সমস্ত ম্যানেজমেন্টকে আরও ইমপ্রুভ করা হবে, এটার নীতিমালা হচ্ছে। তবে মুক্তিপণ চেয়ে তারপরে মালামাল ছাড়ার বিষয়টি আমরা যদি অবগত হই, অবশ্যই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। রপ্তানি পণ্য চুরিতে জড়িত আরও কোনো চক্র সক্রিয় আছে কিনা সেটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ওজোন স্তরের ক্ষয়রোধ ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সচেতনতা তৈরিতে প্রতি বছর 16 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ওজোন দিবস। এই উপলক্ষে শনিবার ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে জানানো হয় পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করছে ওয়ালটন। বিশ্বের প্রথম HFC ফেজ আউট প্রকল্প বাস্তবায়ন করছে, যা বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ ক্ষতিকর পদার্থের নিঃসরণ রোধের মাধ্যমে ওজোন স্তর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ সুরক্ষায় ওয়ালটন সবার চেয়ে এগিয়ে আছে বলে জানানো হয় আলোচনা সভায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বাড়লেও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইতে লেনদেন কমেছে 271 কোটি টাকার বেশি। অন্যদিকে সার্বিক সূচক ও লেনদেন দুটোই বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সোমবার লেনদেনের শুরু থেকে উত্থান পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 14.01 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7205 পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1762 কোটি 56 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 271 কোটি 21 লাখ টাকা কম। হাটবদলে অংশ নেওয়া 374টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 174টির, কমেছে 163টির এবং অপরিবর্তিত আছে 37টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকায় আজও প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে রূপালী ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে ফার কেমিক্যালস, দ্বিতীয় আরএন স্পিনিং এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 47.41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,030 পয়েন্টে। লেনদেন হয়েছে 75 কোটি 76 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারে, বিনিময় হয়েছে 85 টাকা 25 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 119 টাকা 24 পয়সা। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 101 টাকা 85 পয়সা। দর অপরিবর্তিত রয়েছে। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হচ্ছে 22 টাকা 84 পয়সায়। দর অপরিবর্তিত আছে। আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 23 টাকা 32 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 284 টাকা 73 পয়সায়। এছাড়া দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে 20 টাকা 45 পয়সায়। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।